জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় একাধিক সুপারিশ দিতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন। আজ বেলা 12টায় উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঐক্যমত্য কমিশনকে সব ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এ সময় রাজনৈতিক দল, ঐক্যমত্য কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, গবেষক ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ইতিহাসের মূল্যবান দলিল হবে জুলাই সনদ। ঐক্যমত্য কমিশনের দলিলগুলোই ভবিষ্যতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকবে বলে মনে করেন তিনি। সংস্কার ও নীতিমালা তৈরির কাজ নভেম্বরের মধ্যে শেষ হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিত দায়িত্ব পালন করে যাবে। উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। এই বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের জের ধরে বিভ্রান্তি তৈরি হওয়ায় সরকারের পক্ষ থেকে এই ব্যাখ্যা দেওয়া হলো। এতে বলা হয়েছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেন। এ নিয়ে বিভ্রান্তি দেখা দিলে তা দূর করতে বিবৃতি দিল অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় দলগুলোকে নিয়ে বড় জোট গঠন হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। মনোনয়নের ক্ষেত্রে জনবান্ধব প্রার্থী সর্বোচ্চ গুরুত্ব পাবেন। ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বানও জানান তিনি। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় রাজধানীর বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা। স্লোগান আর মিছিলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। যুবদল নেতাকর্মীরা বলেন, জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন ভবিষ্যতে তরুণদের কল্যাণে কাজ করবে। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার সঙ্গে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা থাকবেন তারা একত্রে কাজ করবে। যাদের সাথে জনগণের সাথে সামাজিকভাবে যোগাযোগ আছে, সম্পর্ক আছে, তাদেরকে তিনি খোঁজখবর নিয়ে তিনি মনোনয়ন দিবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোটের পরিকল্পনা করছে বিএনপি। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামীর বাংলাদেশ তারুণ্য নির্ভর হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে কর্মসূচি নেবে বিএনপি। ইনশাআল্লাহ এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে। রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৫ স্তরে যাচাই বাছাইয়ের মাধ্যমে এবার জাতীয় নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। প্রতিটি আসনে দলের বাইরে অরাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকেও মতামত নেওয়া হচ্ছে, যা সরাসরি তত্ত্বাবধান করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু কেন পারি নাই? ফ্যাসিস্ট আওয়ামী লীগ লোক দেখানো নির্বাচনে রাষ্ট্রের দখল ধরে রাখায় 2 দশক ধরে ক্ষমতার বাইরে বিএনপি। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ পতনের পর এখন নতুন উদ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে প্রার্থী বাছাই শুরু করেছে বিএনপি। বর্তমানে দেশের প্রার্থী বাছাইয়ের কাজে থাকা নেতারা বলছেন, বেশ কিছু আসনে আন্দোলন সংগ্রামে না থাকা মনোনয়ন প্রত্যাশীরা নানাভাবে চাপ সৃষ্টি করছেন। এর ফলে ত্যাগী ও যোগ্য প্রার্থীরা অনেকটাই কোণঠাসা। বসন্তের কোকিলের মতো এসে হঠাৎ করে এখন দলের সুবিধা নিতে চাবে, এরা মনে হয় খুব বেশি সুবিধা করতে পারবে না। যে মাঠে ছিল না, যাকে আন্দোলন সংগ্রাম দেখলাম না, যার বিরুদ্ধে একটা মামলা পর্যন্ত নাই, যারা আতাত করে চলছে গত সরকারের সময়, তাদেরকে প্রার্থী দিলে স্বাভাবিকভাবে মাঠে একটা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হবে। এই প্রতিক্রিয়াটা তৈরি হোক, এটা আমাদের দল চাবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন,
এমন ঘোষণার পর প্রতি সপ্তাহেই দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে ধারাবাহিক বৈঠক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যোগ্য প্রার্থী নির্বাচনের বিষয়টি প্রতি বৈঠকেই পাচ্ছে প্রাধান্য। ইতিমধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান 5টা সার্ভে করেছেন, নিজের উদ্যোগে নিজস্ব লোকজনকে দিয়ে, অরাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়েই এই সার্ভেগুলো করেছেন। তো আশা করি আমরা সঠিক চিত্রই আমাদের সামনে উঠে আসবে এবং সঠিক ব্যক্তিকেই আমরা মনোনয়ন দিতে পারবো। যারা এমপি ইলেকশনে নমিনেশন পাবে না তাদেরকে জাতীয়ভাবে বিভিন্নভাবে মূল্যায়ন করার সুযোগ থাকে। মনোনয়ন চূড়ান্ত করতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিভাগ ভিত্তিক মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ জ্যেষ্ঠ নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থী বাছাইয়ে বিএনপি এবার যেসব পদ্ধতি অনুসরণ করছে তাতে দলটির নেতারা মনে করছেন এবার যোগ্য এবং ত্যাগীরাই পাবেন ধানের শীষ প্রতীক, আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটে ক্ষমতায় আসবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার 42,761টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ, যেখানে ভোট কক্ষ থাকবে মোট 2,44,649টি। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান। এ সময় এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত বহাল আছে বলে জানানো হয়। সোমবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। ইসির তথ্য অনুযায়ী এবার মোট ভোটার 12,61,61,201 জন। গড়ে 3,000 ভোটারের জন্য একটি করে কেন্দ্র নির্ধারণ করেছে কমিশন। এবার 42,761টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ, যেখানে ভোটকক্ষ থাকবে 2,44,649টি। অস্থায়ী কেন্দ্র থাকবে 14টি এবং অস্থায়ী কক্ষের সংখ্যা 12,000। পুরুষদের ভোট কক্ষ 1,15,137টি এবং নারী ভোট কক্ষ 1,29,602টি। ভোটার সংখ্যা বাড়ায় গত নির্বাচনের তুলনায় এবার কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। 42,761, এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137 আর মহিলাদের জন্য 1,29,602। এখন পর্যন্ত 22টি নতুন দলকে নিবন্ধনযোগ্য মনে করছে ইসি। এছাড়া আরও কয়েকটি দলকে অধিকতর তদন্তের মধ্যে রেখেছে কমিশন। 22টা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে বিবেচনাযোগ্য, তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি। নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার সংখ্যা এবং আরপিও সংশোধন নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে বলে জানান আক্তার আহমেদ। এছাড়া এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার আগের সিদ্ধান্ত বহাল রেখেছে কমিশন। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের সাগরিকা এলাকায় ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এদিকে দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, কখন এই দুর্ঘটনা ঘটেছে এবং যে নিহত হয়েছেন তার পরিচয় পাওয়া গেছে কিনা, এবং পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এতে কী পরিমাণ সমস্যা হতে পারে? আজকে ভোর 4:18 চট্টগ্রাম সাগরিকা যে স্টেডিয়াম আছে তার পাশে এই রেল লাইনটি মূলত চট্টগ্রামের বন্দরের গুডস পোর্ট ইয়ার্ড থেকে কন্টেইনারবাহী পণ্য বা তেলবাহী ট্রেন মানে ভাউচারগুলো পরিবহন করে থাকে। তো এই ভোর 4:18 এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক এবং ট্রেনের ইঞ্জিন দুটি পাশাপাশি আছে এবং এই ট্রাকটি চাল ভর্তি বোঝাই ছিল এবং ট্রাকটি এখানে স্থানীয়রা যেটি বলছেন যে এখানে রেলের মানে অর্থাৎ রেলগেট নামানো ছিল, তারপরও সজোরে এসে এই ট্রেনটি যাওয়ার সময় ইঞ্জিনে ধাক্কা দেয় এবং ইঞ্জিনটি একপাশে কাত হয়ে পড়ে আছে আর ট্রাকটি অন্য পাশে কাত হয়ে পড়ে আছে এবং আরও একটি কন্টেইনার কিন্তু কাত হয়ে গেছে। এবং এই ঘটনায় এখানে পাশে দাঁড়িয়ে থাকা একজন দারোয়ান, যিনি মূলত এখানকার আশেপাশের বিভিন্ন স্থাপনাগুলোতে পাহারায় দিতেন, ওনার নাম শামসুল ইসলাম, তিনি ঘটনাস্থলে এই মূলত এই ট্রাকের চাপা পড়ে তিনি নিহত হয়েছেন। এছাড়াও ট্রেনের যে চালক এবং সহকারী
তারা দুজনও কিছুটা আহত হয়েছেন বলে রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এবং ইতোমধ্যে এই ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ এবং রেল কর্তৃপক্ষ আরও যেটি বলছে যে মূলত রেলগেটটি নামানো ছিল কিনা বা আসলে ভোরবেলা আর এই ট্রাকটি মানে কি গতিতে এসে বা কিভাবে এই ঘটনাটি ঘটলো সেটি নিয়ে তারা পর্যালোচনা করবেন। আর এর যেহেতু ট্রেনটি পুরো ট্রাক অর্থাৎ এই রেল লাইনটি এখানে এখন বন্ধ, সেই হিসেবে চট্টগ্রাম বন্দরের গুডস পোর্ট ইয়ার্ড থেকে যে সমস্ত কন্টেইনারবাহী ট্রেন এই সময়টাতে যাওয়ার কথা সেটি এখন বন্ধ আছে এবং স্বাভাবিকভাবে উদ্ধার কার্যক্রম এখনো শুরু হয়নি পুরোপুরি। তবে আমরা দেখছি যে একটি ইঞ্জিন এসে অপেক্ষা করছে। উদ্ধারকারী যে কার্যক্রম ট্রেন বা কার্যক্রম সেটি হয়তো কিছুক্ষণ পরে শুরু হবে এবং এখানে মূল যে বিষয়টি সেটি হচ্ছে এই ইঞ্জিনটি একেবারেই অর্থাৎ ট্রেনের যে ইঞ্জিনটি ছিল সেটি একেবারেই রেল লাইন থেকে ছিটকে পড়ে গেছে এবং এখানে অন্যান্য যে কন্টেইনারগুলো ছিল অর্থাৎ যে সমস্ত কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলো কিন্তু ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। তো সামগ্রিকভাবে এখন এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের যে কন্টেইনার পরিবহন সেটি বন্ধ আছে। তবে কর্তৃপক্ষ যেটি বলছে যে তাতে মানে এই বন্ধ থাকার ফলে এখনই খুব বড় ধরনের সংকট হয়তো তৈরি হবে না, তবে যদি এই উদ্ধার কার্যক্রম চালাতে সময় বেশি লাগে সেক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা হতে পারে এবং সেজন্য তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই লাইনটি অন্তত ট্রেন পরবর্তীতে এই মালবাহী ট্রেন চলাচলের জন্য উপযোগী করে তোলা যায়। থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। 4000 কোটি টাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখনও সেভাবেই যান চলাচল নেই, তবুও 30,000 কোটি টাকার মনোরেলের জন্য সম্ভাব্যতা যাচাই শুরু করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রকল্প বাস্তবায়নের আগে এর প্রয়োজনীয়তা, চট্টগ্রামের জনসংখ্যা আর নগর পরিকল্পনা বিবেচনায় রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার হিসেবে চট্টগ্রামে নিবন্ধিত যানবাহন আছে 4,64,389টি। এর মধ্যে 3,94,443টি যান মহানগরীর 80 লাখ মানুষের জন্য। এসবের বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। গণপরিবহনের সংখ্যা নিতান্তই কম, যা আছে তাও মানহীন। এমন বাস্তবতায় মনোরেল নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এরই মধ্যে জার্মানি ও মিশরের যৌথ মালিকানার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপকে দেওয়া হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। চট্টগ্রাম একটি কমার্শিয়াল হাব, একটা বাণিজ্যিক নগরী, বাণিজ্যিক রাজধানী। এটাকে আপনার ইমপ্লিমেন্ট করার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ সো ফার আই এম থিঙ্কিং। তো আমরা মনে করি এটা যদি হয়ে যায় চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে। প্রকল্পে সম্ভাব্য ব্যয় প্রায় 30,000 কোটি টাকা। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হতে সময় লাগবে 7 থেকে 8 মাস। বিশ্বের সবচেয়ে দীর্ঘ মনোরেল যেটা হচ্ছে কায়রোতে, সেটা আমাদের প্রোডাকশন। সুতরাং আমরা সেই প্রতিষ্ঠানকে নিয়ে এখানে করব। আমি মনে করি বাংলাদেশে এশিয়া সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মনোরেল এবং সবচেয়ে সুন্দর মনোরেল এটা হবে। মনোরেল বানানোর আগে নগরীর জনসংখ্যার অনুপাত, প্রয়োজনীয়তা আর মহাপরিকল্পনার সাথে সমন্বয়ের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। মহাপরিকল্পনার সাথে সমন্বয়হীনতা যদি হয় তাহলে সেটা সুদূর প্রসারী একটি সুফল বয়ে আনবে না। মহাপরিকল্পনাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশনের কী প্রস্তাবগুলো এসেছে সেই আঙ্গিকে আসলে মেট্রো রেল, মনোরেল যেটাই বলেন সেটা সম্ভাব্যতা যাচাইয়ের দিকে গুরুত্ব দেওয়া উচিত। চট্টগ্রামে 4,298 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল খুবই সীমিত। তাই এখানে মনোরেল কতটা সাশ্রয়ী হবে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোন্থা আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করছে। এটি ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আজ সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে সারা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। আজ সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ সহ আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে, যা বুধবারও অব্যাহত থাকবে। সেই সাথে ঘন্টায় 110 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইছে। অন্ধ্রপ্রদেশ ছাড়াও ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু এবং উড়িষ্যায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূল থেকে সরানো হয়েছে লোকজনকে। ঘূর্ণিঝড়ের জেরে 3 রাজ্যে শুক্রবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন চলাচল। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ওড়িশার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। সেই সাথে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও আশ্বাস দিয়েছেন। বরিশালে নির্মাণের 7 বছর পর 2টি পানি শোধনাগার চালুর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে দীর্ঘদিন পড়ে থাকায় অনেক যন্ত্রপাতি নষ্ট ও চুরি হয়ে গেছে। 56 কোটির প্রকল্প চালু করতে বাড়তি ব্যয় হচ্ছে 7 কোটি। বরিশাল নগরীর বেলতলা ও দপদপিয়া এলাকায় 56 কোটি টাকায় ব্যয়ে 2018 সালে নির্মিত হয় 2টি পানি শোধনাগার। জনস্বাস্থ্য প্রকৌশলের অধীনে প্ল্যান্ট দুটি পরীক্ষামূলকভাবে কয়েক মাস চালু ছিল। তবে ত্রুটিপূর্ণ নির্মাণের অভিযোগে সে সময় সিটি কর্পোরেশন বুঝে না নেওয়ায় অব্যবহৃতই ছিল পানি শোধনাগার দুটি। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না থাকায় প্ল্যান্টের অনেক যন্ত্রপাতি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, চুরিও গেছে অনেক কিছু। সম্প্রতি প্ল্যান্ট দুটির জন্য নতুন করে 7 কোটি টাকার দরপত্র দিয়েছে সিটি কর্পোরেশন। পরিত্যক্ত থাকার কারণে, অযত্নে থাকার কারণে এই অ্যাঙ্গেলগুলো নষ্ট হয়েছে। আরও অনেক আমাদের পাম্প এগুলো অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আমরা নতুন করে এখানে 200 কেভি ট্রান্সফরমার ছিল, নতুন করে 400 কেভি ট্রান্সফরমার দিয়েছি, সাথে ভিসিবি প্যানেল যোগ করছি। এটা যেহেতু প্রায় 7-8 বছর ধরে বন্ধ ছিল, এখন আমরা এটা চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং যে যন্ত্রপাতি বা যে প্রয়োজনীয় সামগ্রী এগুলো আমরা এখন ইনস্টল করতেছি। কর্মকর্তারা বলছেন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে প্রতি বছর 1 সেন্টিমিটার করে নামছে পানির স্তর। চালু হলে প্রতি প্ল্যান্টের মাধ্যমে নদী থেকে 1 কোটি 60 লাখ লিটার পানি শোধন করে সরবরাহ করা যাবে বলছেন সংশ্লিষ্টরা। বরিশাল শহরকে বাঁচাতে হলে একটা বড় কাজ হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ব্যবহারটা কমাতে হবে। সেই উদ্যোগে নিয়ে যেহেতু আমাদের দুটো আছে, তারপর আমরা একটা এক্সপার্ট যারা আছে এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের আমরা কল করলাম, তারা আসলো, 2টা টিম আসছে, 2টা টিম 2 রকম আর কি রিপোর্ট দিল। দেওয়ার পরে তাদের প্রেক্ষিতে আমরা টেন্ডার দিই। 58 বর্গ কিলোমিটার বরিশাল নগরে দৈনিক বিশুদ্ধ পানির চাহিদা 7 কোটি 20 লাখ লিটার। এর বিপরীতে ভূগর্ভস্থ 3 কোটি 20 লাখ লিটার পানি সরবরাহ করা হয়। পিটাছড়া বনে 26 প্রজাতির সাপের সন্ধান মিলেছে। বন সংরক্ষণ, শিকার বন্ধ ও ব্যক্তিগত উদ্যোগে এই বনে বেড়েছে সাপের বৈচিত্র্য। প্রকৃতির ইকোলজিক্যাল ইন্ডিকেটর সাপের উপস্থিতিতে বাড়লেও এই এলাকায় সাপের দংশনে মানুষ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি। প্রকৃতির গুরুত্বপূর্ণ উপাদান সাপ নিধন না করার আহ্বান বন বিভাগের। ঘন সবুজে মোড়ানো খাগড়াছড়ির মাটিরাঙ্গার পিটাছড়া বন। প্রায় 36 একর জুড়ে সবুজ পাহাড় ও বিভিন্ন প্রজাতির বৃক্ষে আবৃত এই বনে শঙ্খনী, সবুজ ফণিমনস, কিংকোবরা, দুধরাজ, পদ্মগোখরা সহ 26 প্রজাতির সাপের অস্তিত্ব পাওয়া গেছে। বন সংরক্ষণ, ঝিরিতে সারা বছর পানি প্রবাহ থাকায় এবং শিকার না হওয়ায় বৈচিত্র্যপূর্ণ এসব সাপের আবাস গড়ে উঠেছে এখানে। তবে এসব সাপ কাউকে আক্রান্ত করেনি বলছেন সংশ্লিষ্টরা। এখানে এমন কখনো ঘটেনি যে কোনো সাপের কামড়ে কেউ কাটা পড়েছে বা সাপ কাউকে মারার জন্য বা কাটার জন্য তেড়ে এসেছে, এরকম কখনো ঘটেনি, যেটা নিয়ে আমরা সমাজে সবাই ভয় পাই। সাপ এখানে যে সাপের সাথে মানুষের সহাবস্থান করা সম্ভব, এটা হলো পিটাছড়া জঙ্গলে এটা একটা উৎকৃষ্ট প্রমাণ। পিটাছড়ায় 26 প্রজাতির সাপের অস্তিত্বকে ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ সাপ নিধন রোধে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। পিটাছড়াতে প্রায় 26 প্রজাতির সাপের সন্ধান পাওয়া যায়। এটা আসলে আমাদের জন্য খুবই ইতিবাচক একটা দিক। এটা প্রমাণ করে যে সঠিকভাবে প্রকৃতির সংরক্ষণ করা গেলে জীববৈচিত্র্য আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। ইঁদুর, ছুঁচোর মতো ক্ষতিকর প্রাণী খেয়ে ফসল রক্ষার পাশাপাশি চিকিৎসা গবেষণা এবং জীববৈচিত্র্য রক্ষায় প্রকৃতিতে সাপের অবদান অপরিসীম। তাই সাপ নিধন না করে তার রক্ষার আহ্বান বিভাগীয় বন কর্মকর্তার। কেউ যদি বন্যপ্রাণী অর্থাৎ যদি এই সাপকে মারার জন্য উদ্যত হয় বা মারে বা পাচার করে, বন বিভাগ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে প্রায় সব সাপের প্রজাতি সংরক্ষিত। তাই সাপ হত্যা বা পাচার করলে সর্বোচ্চ 12 বছরের কারাদণ্ড ও 15 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।